হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনার সবার প্রিয় চ্যানেল ক্যাম্পসার 10-এ। আজকে আমরা যে প্রিভিয়াস ইয়ার সিরিজটা কন্টিনিউ চলছিল ওটার আগে পরবর্তী ভিডিওগুলি দিয়ে দিচ্ছি আমরা, ঠিক আছে। আজকে আমরা হিস্ট্রি যে সোশ্যাল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলি আলোচনা করব, ঠিক আছে। সো যারা সোশ্যাল সায়েন্সের আছে তারা অবশ্যই প্রিভিয়াস ইয়ারগুলা যে তারা তোমাদের হেল্পফুল হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, ঠিক আছে। তো প্রিভিয়াস ইয়ারের সিরিজটা যেটা চালিয়েছি আমি, এই প্রিভিয়াস ইয়ার সিরিজটার মধ্যে তোমার কিন্তু একটা ইয়ে থাকতে হবে যে আমার প্রিভিয়াস ইয়ার সিরিজটা আমার ইয়েও করতে হবে। আবার প্রিভিয়াস ইয়ারের সিরিজের ভিডিওগুলি সবগুলি আমি দেখব, ঠিক আছে। সবগুলি আমার দেখে প্রিভিয়াস ইয়ারের সিরিজগুলি থেকে আমি বুঝতে পারবো যে কী ধরনের টাইপের কোশ্চেন আসতে পারে বা কী ধরনের টাইপের কোশ্চেন আসছে, ঠিক আছে। সো ওই দিকে তোমার খেয়াল রাখতে হবে। সো এই আশা করি আজকে তোমরা ভিডিওটা ভালো লাগবে এবং আজকে যে এরপরে তোমার জিওগ্রাফির ভিডিও আমি পোস্ট করব, ঠিক আছে। সো তোমরা ভিডিওর সাথে জড়িত থাকো। আচ্ছা, প্রথম যে কোশ্চেনটা বলেছে যে আদি পর্বের ভারতীয় ইতিহাসে প্রত্নতান্ত্রিক উপাদান কয়টি, ঠিক আছে। সো আদি পর্বের ভারতের প্রত্নতান্ত্রিক উপাদান কিন্তু তোমার তিনটি রয়েছে, ঠিক আছে, তিনটি রয়েছে। এর মধ্যে কি কি, যেমন তোমার স্মারক ও স্থাপত্য একটা, ঠিক আছে। 2 নাম্বারটা হচ্ছে গিয়ে মুদ্রা, আর 3 নাম্বারটা হচ্ছে তোমার শিলালিপি ও শিলালেখ, ঠিক আছে। তাহলে তিনটা কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর কোশ্চেনে দেখো কি বলা হয়েছে, আদি পর্বের ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে পুরাণ কয়টি, পুরাণ কয়টা আছে আদি পর্বের ভারতীয় ইতিহাসে, ঠিক আছে। সো পুরাণ বলতে এখানে যে ঐতিহাসিক যে গ্রন্থগুলো, যেমন তোমরা অনেকে নাম শুনেছ, যেমন বিষ্ণু পুরাণ, ঠিক আছে, যেখানে বিষ্ণু ভগবানের কথা উল্লেখ আছে, শিব পুরাণ আছে, ঠিক আছে, গরুর পুরাণ আছে। সো এই ধরনের অনেকগুলো পুরাণ আছে। সো এই পুরাণের মধ্যে টোটাল 18টি পুরাণের কথা কিন্তু ভারতীয় ইতিহাসে লেখা আছে, ঠিক আছে। সো অপশান সি কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটার মধ্যে কী লিখেছে, মুদ্রা সমূহ খুব গুরুত্বপূর্ণ উপাদান। তো মুদ্রা খুবই গুরুত্বপূর্ণ উপাদান, এটা কোথায় আমরা জেনেছি এটা দেখো, মৌর্যদের ইতিহাস জানার জন্য না তো মৌর্যদের ইতিহাসে তো তোমার সাহিত্যকর্ম এবং প্রত্নতান্ত্রিক প্রমাণ আছে, ঠিক আছে। আর সাতবাহনদের ইতিহাস জানার জন্য, সাতবাহনদের ইতিহাসের মধ্যে তো শিলালিপি, সাহিত্যিক বিবরণ, ঠিক আছে, এগুলি আছে। তাহলে এইগুলি জানার জন্য কিন্তু সাহিত্যবাহন দরকার, সাতবাহনের ইতিহাসের জানার দরকার, ঠিক আছে। কিন্তু তোমার ব্যাকট্রিয়দের ইতিহাস থেকে কিন্তু তোমার মুদ্রার সম্পর্কে অনেক কিছুই জানা গিয়েছে, ঠিক আছে। সো অপশান এ কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে দেখো 74 নাম্বার কোয়েশ্চেনে কী বলেছে, নিচের কোনটি বুদ্ধ ধর্মের গৌতম বুদ্ধের নাম, ঠিক আছে। গৌতম বুদ্ধের নাম নয় বলেছে, ঠিক আছে। এটা হলো মেন জিনিসটা, নয় বলেছে। তাহলে গৌতম বুদ্ধের নাম নয়, তাহলে কোনটা গৌতম বুদ্ধের নাম হবে না। আচ্ছা দেখো, তথাগত কি, তথাগত শব্দটি একটি বুদ্ধ নিজেরাই বোঝানোর জন্য ইউজ করতেন, ব্যবহার করতেন। তথাগত বলতে ওনার নিজেকেই বোঝাতেন। তো আর শাক্যমুন্নি এর অর্থ হলো গিয়ে শাক্যদের ঋষি, ঠিক আছে, যা তার গোষ্ঠীকেই বোঝায়, ওই বুদ্ধের গোষ্ঠীকেই বোঝায়, ঠিক আছে। কিন্তু সম্বোধন কী ছিল, সম্বোধন হলো গিয়ে গৌতম বুদ্ধের বাবার নাম, ঠিক আছে। সো এখানে কিন্তু তোমার গৌতম বুদ্ধের বাবার নাম কিন্তু গৌতম বুদ্ধের নাম না, ঠিক আছে না। সো এটা শুদ্ধোধন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, অপশান সি সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেনে দেখো, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে প্রতিবাদী ধর্ম আন্দোলনের কয়েক কারণগুলি একটি ছিল। তাহলে ওই সময় যে প্রতিবাদী ধর্ম আন্দোলন ছিল, আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলনটা একটা মানে ধর্মের আন্দোলনগুলির কারণ একটাই ছিল, ওই কারণটা কি, কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার বৈদিক ব্রাহ্মণ ধর্মের যে জটিলতা, ঠিক আছে, এই জটিলতার কারণেই এটা হয়েছিল, ঠিক আছে। যেখানে তোমার ব্যয়বহুল ও বিস্তারিত আচরণ, অনুষ্ঠান, বলিদান এবং ব্রাহ্মণ শ্রেণীর জটিল আধিক্যের উপর জোর দেওয়া হতো, ঠিক আছে। সো এই জন্য তোমার অপশান এই কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলেছে, বুদ্ধ ধর্ম স্পষ্টত হিনযান এবং মহাযানে বিভক্ত হয়েছিল। তো বুদ্ধ ধর্ম তোমার 4র্থ বৌদ্ধ সম্মেলনে কিন্তু এটা হয়েছিল, ঠিক আছে।
বিভক্ত হয়েছিল। তো এখানে তোমার কুষাণ সম্রাট কনিষ্কের পৃষ্ঠপোষকতায় কীটা হয়েছিল, ওই সময় তোমার প্রথম শতাব্দীতে কাশ্মীরে এই ঘটনাটা হয়েছিল। ঠিক আছে, সো তোমার অপশান সি কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে দেখো কি বলেছে। পরবর্তী কোয়েশ্চেনে বলেছে যে মহাবীরের আদি নাম কী ছিল। মহাবীরের আদি নাম, দেখো জৈন ধর্মের কিন্তু প্রবর্তক ছিলেন কে, মহাবীর। ঠিক আছে, জৈন ধর্মের তীর্থকর মহাবীর। ঠিক আছে, রাজকুমার ছিলেন, কিন্তু তিনি রাজকুমার হিসেবে জন্মগ্রহণ করেছিলেন এবং উনি আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছিলেন এবং নিজের আবেগের জয় করা, মানে আবেগকে জয় করেন আর কি। তারপর ওনাকে অ্যাকচুয়ালি মহাবীর নামে আখ্যা দেওয়া হয়। ঠিক আছে, সো এটা কিন্তু তোমার সিদ্ধার্থ কিন্তু গৌতম বুদ্ধের নাম। ঠিক আছে, সো এটা কিন্তু অপশন হবে না, দেবব্রত না। সো বর্ধমান কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, সো বর্ধমানে কিন্তু ছিল তার অ্যাকচুয়ালি ডাক নাম। ঠিক আছে, সো অপশন এ কিন্তু তোমার সঠিক উত্তর। নেক্সট দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে কয়টি মহাজনপদ ছিল। তো মহাজনপদ বলতে ওই যে উত্তর ভারতে ওই সময় অনেকগুলি রাজ্যতে বিভক্ত ছিল। ঠিক আছে, তো এখানে তোমার 16টি মহাজনপদ বা বলতে পারো 16টি রাজ্যের কথা উল্লেখ আছে, যেমন তোমার মগধ। ঠিক আছে, এরপরে তোমার পাঞ্চাল, এই ধরনের রাজ্যের কথা উল্লেখ আছে। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেনে বলেছে কে মগধের উত্থানের জন্য বৈবাহিক কুটুম্বিতার অনুসরণ করেন। ঠিক আছে, তো একজন রাজা কি করেছিল, মানে বিবাহের মাধ্যমে নীতিটা প্রয়োগ করেছিল, মানে যুদ্ধ না করে জাস্ট বিবাহ করে জাস্ট ওই তাদেরকে যারা শত্রু ছিল তাদেরকে মিত্র বানিয়ে নিয়েছে। ঠিক আছে, সো এটা কে করেছিল, এটা কিন্তু বিম্বিসার করেছিল কিন্তু। ঠিক আছে, মগধ সাম্রাজ্যের বিস্তার ও শক্তিশালী করার জন্য কৌশলগতভাবে কিন্তু তিনি বৈবাহিক জুট ব্যবহার করার জন্য বিম্বিসারকে বলা হতো। ঠিক আছে, তাই উনি কূটনীতি ইউজ করেন, বিবাহিক কূটনীতি, যেটা দ্বারা উনি বিনা যুদ্ধেই অ্যাকচুয়ালি ওদের সাথে সম্বন্ধী করে নিজের রাজ্যটাকে বিস্তার করেছিলেন। ঠিক আছে, সো এটা একটা ভালো একটা কূটনীতি থেকে বোঝা যায় যে ওখানে ওই সময়ের রাজারা মানে কতটা বুদ্ধিমানী ছিল, যে যুদ্ধ না করেও কিভাবে আমরা করতে পারবো। তো এবার চিন্তা করো। ঠিক আছে, এরপরে বলেছে যে নিচের কোন অঞ্চলটি অশোকের সাম্রাজ্যভুক্ত ছিল না। তাহলে অশোক সাম্রাজ্যের যে কোন জায়গাটা, এখানে তোমার অশোক সাম্রাজ্যের অংশ ছিল না। দেখো অশোক সাম্রাজ্যের তোমার কাশ্মীরের শ্রীনগর কিন্তু তোমার অশোক সম্রাটই প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, তাহলে কাশ্মীর কিন্তু হবে না। ঠিক আছে, এরপরে তক্ষশিলা কিন্তু মৌর্য, এটা হবে না কেন, কারণ তক্ষশিলা কিন্তু মৌর্য সাম্রাজ্যের উত্তর পশ্চিম প্রান্তের গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক কেন্দ্র, শিক্ষা কেন্দ্র ছিল। ঠিক আছে, সো তক্ষশিলার উল্লেখও আছে, কিন্তু তক্ষশিলা হবে না। তাহলে কোন অঞ্চলটি ছিল না, এটা হবে তোমার কপিলাবস্তু কিন্তু ছিল না। ঠিক আছে, অপশন সি কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট বলো, নেক্সট কোয়েশ্চেনে দেখো অশোক স্মরণীয় কারণ। অশোক কিসের জন্য স্মরণীয়? অশোক ছিলেন আপনার অশোক কিন্তু তুমি একজন বলতে পারো যে একজন মহাবিজেতা, যদিও উনি ভারতের ম্যাক্সিমাম রাজ্যই দখল করে নিয়েছিলেন, কিন্তু মহান বিজেতা এটাও বলা যাবে না, কারণ সমস্ত ভারত কিন্তু উনি জয় করেননি। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি ওনাকে বলা হতো যে বুদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক করেছিলেন তিনি। ঠিক আছে, তো বুদ্ধ ধর্মের যে প্রচার, এটা তুমি যুদ্ধ প্রত্যাহার করে এটা করেছিলেন, তাই ওনাকে মানে স্মরণ করা হয়। ঠিক আছে, কারণ তিনি কলিঙ্গের যুদ্ধের পরে উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। ঠিক আছে, এরপরে তোমার শান্তির পথ বেছে নিন। তো এটা কিন্তু সত্যি হবে। ঠিক আছে, অপশান সি কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, নিচের কোন মন্দিরটি পল্লব শিল্পের বিস্ময়কর উদাহরণ? তাহলে নিচের কোন তোমার মন্দিরটি পল্লব শিল্পের বিস্ময়কর উদাহরণ, মানে পল্লব শিল্প এটা আছে এক ধরনের শিল্প, ওই শিল্পের জন্য কোন মন্দিরটি বিখ্যাত? এটা কিন্তু তোমার বৈকুণ্ঠ পেরুমল মন্দির। ঠিক আছে, বৈকুণ্ঠ পেরুমল মন্দির, এটা তোমার এটা পল্লব শিল্পের ও স্থাপত্যের চমৎকার কিন্তু এটা। ঠিক আছে, সো অপশন এ কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে।
নেক্সট কোশ্চেনে দেখো কি বলেছে, বলেছে যে কোন চৈনিক পরিব্রাজক, ঠিক আছে, একজন ট্রাভেলার কি করেছে, সে এসেছে নালন্দা বিশ্ববিদ্যালয়, মানে চীনের থেকে এসেছে, হ্যাঁ, একজন চাইনিজ, উনি কি করেছে নালন্দা বিশ্ববিদ্যালয়ে এসে প্রায় 5 বছর অধ্যয়ন করে, 5 বছর পড়াশোনা করে, ঠিক আছে। তো উনি কে, উনি হচ্ছেন গিয়ে তোমার হিউয়েন সাং, ঠিক আছে, হিউয়েন সাং, ঠিক আছে, হিউয়েন সাং, উনি চীন থেকে এসে নালন্দা বিশ্ববিদ্যালয়ে কিন্তু 5 বছর পড়াশোনা করেন, ঠিক আছে। সো এটা ঘটেছিল তোমার 7ম শতাব্দীতে, ঠিক আছে, ভারতে তিনি যাত্রা করেন, ঠিক আছে। সো এটা কিন্তু ওনার যাত্রার যে যাত্রা করেছিলেন, এটা কিন্তু অনেক মানে বলতে পারো যে একটা বিখ্যাত যাত্রা ছিল, যার কারণে এটা বইয়ের মধ্যেও উল্লেখ করা হয়েছিল, ঠিক আছে। তো নর্মালি তো যে কোনো কেউ আসলে তো এভাবে করবে না, তাহলে উনি বড় কিছু একটা ছিলেন, এই জন্যই ওনার নাম উল্লেখ করা আছে। সো নেক্সট দেখো, কে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাহলে দেখো বিক্রমশিলা যে তোমার বিশ্ববিদ্যালয়টা, এটা তোমার ধর্মপাল, ঠিক আছে, পাল বংশের রাজা ধর্মপাল, ঠিক আছে, উনি কিন্তু তোমার এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। আর তিনি কোন সময় করেন, এটা 8 শতকের, মানে ধরো 1800-এর একদম লাস্টের দিকে, শেষের দিকে তোমার বর্তমান বিহারে, ঠিক আছে, এখন যে বিহার আছে ওখানে, বিক্রমশিলা এই বিশ্ববিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেন ধর্মপাল, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোশ্চেনে দেখো কি বলেছে, সংস্কৃত সাহিত্যের স্বর্ণযুগ ছিল। তাহলে সংস্কৃত সাহিত্যের স্বর্ণযুগ কোন সময় ছিল, এটা কিন্তু তোমার গুপ্ত যুগে কিন্তু ছিল, ঠিক আছে। গুপ্ত যুগে তোমার 4র্থ থেকে 6ষ্ঠ, ওই সময় কিন্তু তোমার সংস্কৃত রাজভাষায় রাজসভার ভাষা হয়ে উঠেছিল, ঠিক আছে। সো এই জন্য তোমার গুপ্ত যুগ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট পরবর্তী কোশ্চেনে দেখো কি বলেছে, নিচের কোনটি ভারতের ইতিহাসে সুলতানি আমল। তাহলে সুলতানি আমল কোনটা হবে, দেখো তোমার 1206 খ্রিস্টাব্দে কিন্তু দিল্লির সুলতান, ঠিক আছে, দিল্লির সুলতান মামলুক বংশের প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। তো ওখান থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছিল, ঠিক আছে। তাহলে 1206 থেকে 1526 পর্যন্ত, 1526-এ ছিল তোমার লোদি, ঠিক আছে, লোদি কিন্তু লোদি বংশের যে শাসক ছিলেন, উনি লাস্ট ছিলেন ওই সুলতানি আমলের, ঠিক আছে। সো 1526 অবধি হবে 1206 থেকে, ঠিক আছে। সো নেক্সট পরবর্তী কোশ্চেনে দেখো, তাহলে অপশন এ কিন্তু এটার মধ্যে সঠিক হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে, কখন চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন। তাহলে চেঙ্গিস খান তোমরা জানো যে তিনি ছিলেন একজনই মঙ্গোলিয়ান, ঠিক আছে। তিনি কিন্তু একজন ক্রূর একজন ব্যক্তি ছিলেন, তিনি কিন্তু একদম যেখানে যুদ্ধ করতেন ওখানে ধ্বংস করে, ওখানের মহিলাদের অবধি উনি নিজের কবজাতে নিয়ে নিতেন, ঠিক আছে। সো তাদের সাথে উনি সম্পর্ক করে তাদের সাথে বাচ্চা তৈরি করতেন। এরপরে ওনার যে বাচ্চাগুলি মানে বিভিন্ন দেশান্তরে মানে সংখ্যা রয়েছে এখনও, মানে চেঙ্গিস খানের যে ডিএনএ, এটা কিন্তু অনেক মানুষের মধ্যেই পাওয়া যায়, ঠিক আছে। অনেক মানুষ বলতে আমাদের ভারতে পাওয়া যাবে না, বাট বলতে পারো ওই যে চাইনিজ, ঠিক আছে, তিব্বত, ওইসব এলাকার মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। কারণ উনি এই ধরনের জিনিসটা ছিলেন, যেমন এখনকার দিনে এলন মাস্ক এই জিনিসটা ভাবছে, ঠিক আছে, উনিও ভাবছেন যে আমিও যাতে ওই চেঙ্গিস খান যেটা করেছিল আমিও এটা করব। তো এটা অ্যাকচুয়ালি যারা মানে কি বলবো, যারা ক্ষমতাশালী ব্যক্তি থাকে ওই সময়, তো ওরাই তাদের ক্ষমতাশালী দেখানোর জন্য এইসব জিনিস করে থাকে, ঠিক আছে, যেন তাদের মৃত্যুর পরেও তাদেরকে কোনো একটা জিনিসের জন্য তাদেরকে মনে রাখা হয়, ঠিক আছে, এমন আর কি। এরপর দেখো 87 নম্বরে কী বলেছে, চেঙ্গিস খান কত সালে আক্রমণ করেন। তাহলে চেঙ্গিস খান কিন্তু 1221 খ্রিস্টাব্দে কিন্তু আক্রমণ করেছিল ভারতে, ঠিক আছে। সো অপশন বি কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো, ভারতের প্রথম মহিলা শাসক ছিলেন। তাহলে ভারতের প্রথম মহিলা শাসক কিন্তু তোমার রাজিয়া সুলতান ছিলেন, ঠিক আছে। রাজিয়া সুলতান কে ছিলেন, এটা ছিলেন কিন্তু তোমার ইলতুৎমিশের কিন্তু কন্যা, ঠিক আছে। এখন তুমি বলতে পারো যে ইলতুৎমিশের কি ছেলে ছিল না, হ্যাঁ ছেলে ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এই যে তোমার কি বলবো, ইলতুৎমিশ কিন্তু তিনি তার পুত্রদের কিন্তু অযোগ্য মনে করতেন, ঠিক আছে। তো তাই তিনি কি করেছিলেন, রাজিয়া সুলতানকে কিন্তু প্রথম মহিলা হিসাবে রাজা ঘোষিত করেছিলেন, ঠিক আছে, তিনি রাজা হয়েছিলেন। সো এরপরে দেখেন, দিল্লির সুলতানের মধ্যে কে রক্ত ও লৌহ নীতি অনুসরণ করেছিলেন। সো এটা কিন্তু তোমার গিয়াসউদ্দিন বলবন্ত, ঠিক আছে।
ইনি কিন্তু দাস বংশের নবম সুলতান। হ্যাঁ, ইনি কী করেছিলেন, অভ্যন্তরীণ বিদ্রোহ মানে ভিতরে তোমার রাজ্যের ভিতরে যাতে বিদ্রোহ করে মানে মহারাজকে মেরে ফেলা হয় বা সরানো হয় গদ্দির থেকে, এই ধরনের বিদ্রোহ যাতে না হয়, ঠিক আছে, এই বিদ্রোহগুলি দমন করতে এবং অভিজাতদের ক্ষমতা দুর্বল করতে, হ্যাঁ, এবং বাহ্যিক হুমকি থেকে মানে বাইরে থেকে কেউ যদি আক্রমণ করে এদের থেকে মানে নিজেকে বাঁচানোর জন্য, সশক্তি করার জন্য, হ্যাঁ, সুলতানিকে রক্ষা করার জন্য এই নীতিটা তিনি গ্রহণ করেন। ঠিক আছে, এই নীতিটা হচ্ছে গিয়ে রক্ত ও লৌহ নীতি নামে পরিচিত, মানে কঠোর একটা নীতি ছিল আর কি। ঠিক আছে, এরপরে লাস্টে আজকের যে কোশ্চেনটা, এটা হচ্ছে গিয়ে সুলতানি যুগে কয়টি স্থাপত্য রীতি ছিল। তো এখানে তোমার অপশান হবে, অপশান অনেকগুলি শিল্পরীতি ছিল। ঠিক আছে, সো এখানে 2টি 3টি 4টি তো হবে না, আরও বেশি ছিল, এই জন্য উপরের কোনোটিই নয়। ঠিক আছে, অপশান উপরে কোনোটি নয় হবে, অপশান ডি হবে। ঠিক আছে, সো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। সো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ধন্যবাদ।